আসসালামু আলাইকুম। কানিজ ফাতেমা লোপা স্বাগত জানাচ্ছি এনটিভির সন্ধ্যার খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবারে জানাবো পুরো খবর। গণবিজ্ঞপ্তি জারির মাধ্যমে এনসিপিকে শাপলার পরিবর্তে অন্য প্রতীক দেওয়া হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আক্তার আহমেদ। দুপুরে নির্বাচন কমিশন ভবনে সাংবাদিকদের নিয়ে কথা জানান ইসি সচিব। জানান, ত্রয়োদশ সংসদ নির্বাচনে ৩০০ সংসদীয় আসনে ৪২,৭৬১ ভোট কেন্দ্রের তালিকা চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন। এ নিয়ে আরও জানাচ্ছেন ফাহাদ মোহাম্মদ। ভোট কেন্দ্রের চূড়ান্ত তালিকা ঘোষণা করতে সোমবার দুপুরে নির্বাচন কমিশন ভবনে সাংবাদিকদের ব্রিফিং করেন নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আক্তার আহমেদ। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য ভোট কেন্দ্রের যে তালিকা চূড়ান্ত করা হয়েছে সেগুলোর মোট হিসাব উপস্থাপন করে সচিব বলেন, এবারের মোট ভোট কেন্দ্র ৪২,৭৬১ আর মোট ভোট কক্ষ 2,44,৬49টি। 64টা জেলার 300 কনস্টিটিউয়েন্সির ভোট কেন্দ্রের সংখ্যা 42,761 আর কক্ষের সংখ্যা হচ্ছে পুরুষদের জন্য 1,15,137 আর মহিলাদের জন্য 1,29,602। অস্থায়ী কেন্দ্রের আমরা প্রাথমিকভাবে আমাদের এখন পর্যন্ত হিসাব হচ্ছে 14টা এবং সেখানে অস্থায়ী কক্ষের সংখ্যাও দাঁড়াবে আপনার 12,000-এর মতন। এনসিপি শাপলা প্রতীকের দাবি ইস্যুতে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আইনগতভাবে তফসিলে না থাকায় এনসিপিকে শাপলা দেওয়া যায়নি। এর বাইরে আপাতত ইসির কোনো সিদ্ধান্ত নেই। এ ব্যাপারে নির্বাচন কমিশনের অবস্থান যা বলা হয়েছে, এখান থেকে এখনো পর্যন্ত আমার কাছে বিকল্প কোনো প্রস্তাব দেওয়ার বা কথা বলার কোনো তথ্য আমার কাছে নেই। কাজে নির্বাচন কমিশন যেটা বলেছে যে তারা স্ববিবেচনায় নিজস্ব একটা প্রতীক বরাদ্দ করে দেবে, সেটাই হচ্ছে এখনকার পর্যন্ত অবস্থান। আমাদের তফসিলে নাই, অর্থাৎ আইনগতভাবে তফসিলে না থাকার কারণে দেওয়া হয়নি। এখন এটাই হচ্ছে আমরা আগাগোড়াই বলে আসছি। এখন আমি এই কথাটাই বলছি, তফসিলে না থাকলে দেওয়ার কোনো সুযোগ নেই। এখন তফসিলে কেন অন্তর্ভুক্ত করা হয়নি এটা কমিশন থেকে ভালো করে, কমিশন যখন আপনাদের সামনে আসবে তখন আপনারা মাননীয় কমিশনকে এটা জিজ্ঞাসা করেন। গণপ্রতিনিধিত্ব আদেশ সংশোধনের ব্যাপারে কমিশন সচিব বলেন, ঐক্যমত্য কমিশনের বৈঠকে যেহেতু কোনো সাংঘর্ষিক মতামত আসেনি, তাই 5টি প্রেক্ষাপটকে সামনে রেখে সংশোধনের প্রস্তাব গ্রহণ করেছে নির্বাচন কমিশন। ফাহাদ মোহাম্মদ, এনটিভি নিউজ, ঢাকা। নির্বাচিত সরকারের কাছে দায়িত্ব হস্তান্তর না করা পর্যন্ত নিয়মিত দায়িত্ব পালন করে যাবে উপদেষ্টা পরিষদ এবং উপদেষ্টা পরিষদের বৈঠকও নিয়মিত অনুষ্ঠিত হবে। অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়। বিবৃতিতে বলা হয়, রাজধানীতে এক অনুষ্ঠানে তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম উপদেষ্টা পরিষদের কার্যক্রম নিয়ে কিছু মন্তব্য করেছেন, যা গণমাধ্যমে প্রকাশিত হবার পর বিভ্রান্তি সৃষ্টি হয়েছে। সরকারি গৃহীত সংস্কার ও নীতিমালা প্রণয়নের কাজ নভেম্বরের মধ্যে শেষ করতে হবে, এটা সঠিক নয় জানিয়ে বিবৃতিতে বলা হয়, সংস্কার কার্যক্রম পুরোদমে চলমান থাকবে। বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন, যুগপথ আন্দোলনের সহযোগীদের নিয়ে ঐক্যবদ্ধভাবে নির্বাচনী বৈতরণী পার হতে চায় বিএনপি। আর দলের আরেক স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, নির্বাচনে জোটবদ্ধ দলের অভিন্ন প্রতীক ব্যবহারের সুযোগ থাকা উচিত। রাজধানীতে আলাদা অনুষ্ঠানে এসব কথা জানান তারা। HM মেহেদি হাসানের রিপোর্টে দেখুন বিস্তারিত। জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকীতে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানায় দলের নেতাকর্মীরা। এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, দেশের স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। জানান, আগামী নির্বাচনে জোট গঠনে গুরুত্ব পাবে যুগপথ আন্দোলনের সহযোগী দলগুলো। আমরা সমগ্র বাংলাদেশে আসন ভিত্তিক সকল যোগ্য প্রার্থীদের, একাধিক যোগ্য প্রার্থীদের সাথে আমরা কথা বলেছি। এটা তারই প্রক্রিয়ার একটি অংশ। আমরা একই মেসেজ দিতে চাই, যাতে আমাদের দলের ভিতরে ঐক্য থাকে, জাতির মধ্যে ঐক্য থাকে, যাদের সাথে আমরা যুগপথ আন্দোলন করেছি এবং অন্যান্য একটা বৃহৎ জোটের জন্য আমরা চিন্তা করছি, সবাইকে নিয়ে ঐক্যবদ্ধভাবে যাতে আমরা আগামীতে এই নির্বাচনী বৈতরণী পার হতে পারি। নয়াপল্টনে যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধন করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বরচন্দ্র রায়। তিনি বলেন, জুলুম ও নির্যাতনের শিকার যুবদল নেতাকর্মীরা দেশের গণতন্ত্র উদ্ধারে কাজ করবে। সেই দেশে বিএনপি ধ্বংস হবে, কেন একে মোকাবেলা করার জন্য একটি সাংগঠনিক শক্তি দরকার।
যে কারণে কিন্তু বিএনপি আছে এই অত্যাচার সেটাও দেখার বিষয় আছে। এদিকে রাজধানীর আরেক অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, জাতীয় নির্বাচনে জোটের ক্ষেত্রে প্রতীকের স্বাধীনতা থাকা উচিত। এই রেগুলেশনটা রিভিউ করা দরকার। এটা তো একটা চয়েস, এটা একটা ক্যান্ডিডেটের সে তার নিজস্ব চয়েস। HM মেহেদী হাসান, NTV নিউজ, ঢাকা। বিএনপি বৃহত্তর জোটে যোগ দেওয়ার সম্ভাবনা নাকচ করে দিয়েছে জামাতে ইসলামী। এনটিভিকে দেয়া সাক্ষাৎকারে দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার বলেন, ইসলামী ও দেশপ্রেমিক কয়েকটি দল নিয়ে আসন সমঝোতার চেষ্টা চলছে, আর এককভাবে নির্বাচন সহ যে কোনো দলের সঙ্গে জোটবদ্ধ হওয়ার প্রস্তুতি নিয়ে এগোচ্ছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। তবে বিএনপি ও জামায়াতের বাইরে তরুণদের বড় মোর্চা গড়ার চেষ্টা করছে এবি পার্টি। নূর হোসেনের রিপোর্ট। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন যতই ঘনিয়ে আসছে ততই রাজনীতিতে মুখ্য হয়ে উঠছে নির্বাচনী জোটের আলোচনা। এরই মধ্যে যুগপৎ আন্দোলন ও ফ্যাসিবাদ বিরোধীদের সঙ্গে বৃহত্তর জোট গঠনে প্রস্তুত বিএনপি, দিচ্ছে আসন ছাড়ের ইঙ্গিত। আমরা একটা বৃহৎ জোট গঠনের প্রক্রিয়ায় আছি নির্বাচনকে কেন্দ্র করে। যুগপথের সঙ্গী, তার বাইরে অন্যান্য রাজনৈতিক শক্তি, ফ্যাসিবাদ বিরোধী গণতান্ত্রিক আন্দোলনে যারা অবদান রেখেছেন। বিএনপির বৃহত্তর জোটে অংশ না নিয়ে এর বিপরীতে ইসলামী দলসহ বেশ কয়েকটি দল নিয়ে নির্বাচনের আগে আসন সমঝোতা করতে চায় জামায়াত ইসলামী। তবে এখনো কোনো বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। যারা বৃহত্তর জোটের কথা বলছেন তো ওনাদের সাথে তো ছোটোখাটো দল নানান ইস্যুতে তো আগে থেকেই আছে, এটা তো নতুন না, আছেন। এর সাথে হয়তো কিছু যোগ হবে, কিছু বিয়োগ হবে। তা নির্বাচনের খেলা তো, বহু কিছু বাইরে থেকে অনেকে গুটি চালে, ভেতরে অনেক গুটি চালে। এখানে কি বলে গিভ অ্যান্ড টেকের নানান ইস্যু থাকবে। ইসলামী দলগুলোর মধ্যে আলাপ আলোচনা চলছে। আমরা আরও তফসিল ঘোষণা হলে নির্বাচনী মেরুকরণে এখানে কোনো আসন সমঝোতা হবে বা কার সাথে কি কতটা হতে পারে, সেই লক্ষ্যেই কিন্তু আমরা একসাথে চলছি। প্রত্যেক দলের মধ্যে আন্তরিকতা দেখা যাচ্ছে। আমার মনে হয় আরেকটু সময় গেলে এগুলো একটা পরিণত রূপ হয়তো লাভ করবে। বিএনপির সঙ্গে জোটের ব্যাপারে আগ্রহী জাতীয় নাগরিক পার্টি এনসিপি। তবে বড় দলের সঙ্গে যুক্ত না হয়ে স্বতন্ত্রভাবে নির্বাচনের পথে হাঁটতে দলের অভ্যন্তরে আলোচনা রয়েছে বলে জানান এনসিপির সদস্য সচিব। আমরা বাংলাদেশে ক্রিয়াশীল যে কোনো রাজনৈতিক দল যারা ফ্যাসিবাদ বিরোধী ভূমিকায় ছিলেন তাদের সঙ্গে জোটের আমরা সম্ভাবনা দেখি। আমরা এই সম্ভাবনাও দেখি যে জোটের বাইরে গিয়েও যদি বাংলাদেশের জাতীয় রাজনীতিতে আমাদের এককভাবে নির্বাচন করার মতো পরিবেশ তৈরি হয়, সেক্ষেত্রেও আমরা নিজেদেরকে প্রস্তুত রেখেছি। এনসিপি তরুণ রাজনৈতিক দলগুলোকে সাথে নিয়ে কোনো জোট করতে পারে কিনা সে আলোচনা এখনও আমাদের মধ্যে চলমান রয়েছে। আমরা এখনো পরিপূর্ণ সিদ্ধান্তে পৌঁছাতে পারিনি। পুরনো ধারার রাজনীতিকে কলুষিত উল্লেখ করে বিএনপি জামায়াতের সঙ্গে না গিয়ে তারুণ্য নির্ভর দলগুলোকে নিয়ে বৃহত্তর মোর্চা গড়তে চায় এবি পার্টি। গণতন্ত্র মঞ্চভুক্ত 6টা দল, নাগরিক ঐক্য, আপনার গণসংহতি আন্দোলন, তারপরে বাংলাদেশ রাষ্ট্র সংস্কার আন্দোলন, বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, জেএসডি জাসদ, আর হলো আপনার ভাসানী অনুসারী পরিষদ বা ভাসানী জনশক্তি পার্টি। এই হলো 6টা দল। আর আমাদের হচ্ছে এবি পার্টি, এনসিপি এবং গণ অধিকার পরিষদ। এই 9টা দল মিলে আমরা একটা নতুন রাজনীতির জোট করার একটা প্রাথমিক আলোচনা আমরা শুরু করেছি। এটা এখন চূড়ান্ত সিদ্ধান্ত হয় নাই। তবে দেশের স্থিতিশীলতা, গণতান্ত্রিক উত্তরণের স্বার্থে নির্বাচনে অংশ নেওয়ার ব্যাপারে ঐকমত্য রয়েছে এসব রাজনৈতিক দলের। নূর হোসেন, এনটিভি নিউজ, ঢাকা। 2006 সালের 28 অক্টোবরে জামাত ইসলামীর নেতাকর্মীদের ওপর চালানো নারকীয় হত্যাকাণ্ডের জবাব জনগণ ভোটের মাধ্যমে দেবে বলে মন্তব্য করেছেন দলটির নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান। রাজধানী পুরানা পল্টনে দলটির ঢাকা দক্ষিণ মহানগর কার্যালয়ে আয়োজিত শহীদ পরিবারের সাথে মতবিনিময় সভায় তিনি কথা বলেন। পিআর পদ্ধতি ছাড়া সংসদে ন্যায্যতা প্রতিষ্ঠা সম্ভব নয় জানিয়ে তিনি বলেন, যারা গণভোট চায় না তারা গণতন্ত্রকে ভয় পায়। বলেন, 2006 সালের 28 অক্টোবরের জামাত ইসলামের ওপর হামলাসহ সকল খুনের বিচার করতে হবে। পুনরায় যাতে ফ্যাসিবাদ মাথাচাড়া দিয়ে উঠতে না পারে সেজন্য জুলাই সনদের যথাযথ বাস্তবায়নের দাবি জানান তিনি। চালু হয় তাহলে এই ধরনের কোনো টাকা পয়সা এবং গুন্ডামি সেসব ইলেকশনে করার কোনো সুযোগ থাকবে না। ইলেকশন সুন্দরভাবে পরিচালিত হবে বলে আমরা বিশ্বাস করি। যদি কেউ বিরোধিতা করে তাহলে দরকার হলে জনগণের মতামত নিয়ে গণভোটের ব্যবস্থা করতে হবে। আর গণভোট কারা ভয় করে? যারা মানুষকে ভয় করে,
যারা মানুষের মতামতকে ভয় করে তারা এই গণভোটকে বাধা দিতে পারে। গণঅভ্যুত্থান চলাকালে রামপুরায় ছাদের কার্নিশে ঝুলে থাকা ব্যক্তিকে গুলি ও দুজনকে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় দ্বিতীয় দিনের সাক্ষ্য গ্রহণ হয়েছে। ট্রাইব্যুনাল 1-এ সাক্ষ্য দেন আহত শিশু বাসিত খানের পিতা মোস্তাফিজুর রহমান। এদিকে মানবতাবিরোধী অপরাধে আরেক মামলায় আওয়ামী লীগ নেতা হানিফ সহ 4 জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আবেদন করেছে রাষ্ট্রপক্ষ। তামজিদ সুমনের রিপোর্ট। ছেলের খুব স্বপ্ন ছিল প্লেন চালাবে, কিন্তু স্বপ্ন বড় হয় না, সত্যি হবে। জুলাই অভ্যুত্থানে পুলিশের গুলিতে মাকে হারিয়েছেন একমাত্র সন্তানও গুরুতর আহত। ঘটনার বর্ণনা দিতে গিয়ে এভাবেই কান্নায় ভেঙে পড়েন মোস্তাফিজুর রহমান। জুলাই গণ অভ্যুত্থানে মাথায় গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হয় শিশু বাসিত খান মুসা। গত 19 জুলাই রাজধানীর রামপুরার নিজ বাসার নিচেই মাথায় গুলি লাগে তার। সেই গুলি মাথার একাংশ ভেদ করে দাদির শরীরে বিদ্ধ হয়, এতেই মারা যান দাদি। তবে জোর ভাগ্যে মুসা প্রাণে বেঁচে গেলেও শরীরের এক পাশ অবশ। ওর এই মাথার এই সাইডে খুলি নাই, এটা হলো আলাদা আর্টিফিশিয়াল স্কাল্প লাগানো। এখন ওর ডান সাইডটা আপাতত প্যারালাইজ। একদিকে তার মা একটা হাসপাতালে ভর্তি, অন্যদিকে তার সন্তান আইসিইউতে ভর্তি। এরকম সিচুয়েশনে কি হয় একটা সন্তান বা একজন বাবার, সেই বর্ণনা উনি আদালতে দিয়েছেন। আদালত এই গুলিবিদ্ধ সন্তানকে দেখেছেন, সন্তানের ক্ষতস্থান দেখেছেন এবং কিভাবে সে গুলিবিদ্ধ হয়েছিল সে সম্পর্কে আদালত জেনেছেন এবং সেটিকে এভিডেন্সেও নিয়ে এসছেন। এই সম্পর্কে আজকে ট্রাইব্যুনালে সাক্ষ্য গ্রহণ হয়েছে এবং তার জেরাও সম্পন্ন হয়েছে। মায়ের হত্যা ও পুত্রকে আহত করার ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন তিনি। যারা আমার মাকে হত্যা করেছে এবং আমার ছেলের এই অসুস্থতার জন্য যারা দায়ী, তাদের কঠোর একটি শাস্তি হোক, সেটাই আমি আদালতের কাছে চেয়েছি। এদিকে মানবতাবিরোধী অপরাধের মামলায় আওয়ামী লীগ নেতা হানিফ সহ 4 জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আবেদন করেছে রাষ্ট্রপক্ষ। তামজিদ সুমন, এনটিভি নিউজ, ঢাকা। জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, জুলাই হত্যাকারীদের দৃশ্যমান কিছু বিচার এ সরকারের আমলেই দেখতে চায় দেশের মানুষ। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে কোয়ালিশন অব বাংলাদেশি আমেরিকানদের উদ্যোগে আয়োজিত নাগরিক সংবর্ধনায় তিনি কথা বলেন। ক্ষমতায় গেলে নারীদের কর্মঘণ্টা 5 ঘন্টা করার আশ্বাস দেন ডাক্তার শফিকুর রহমান। কোনো মানুষকে জীবনের তরে একেবারে শত্রুর তালিকায় ফেলে দেওয়া, এটা কোনো মুমিনের কাজ নয়। তবে হ্যাঁ, যারা মানব হত্যাকারী তাদেরকে তাদের শাস্তি পেতেই হবে। আমরা এই হত্যার বিচার চেয়েছি, হত্যার বিচার শুরু হয়েছে। আমরা জানি এই সরকারের মেয়াদকালে সমস্ত হত্যার বিচার করা সম্ভব নয়। তবে তাদের বিদায় নেওয়ার আগে দৃশ্যমান কয়েকটা রায় দেখার জন্য জাতি অপেক্ষা করছে। তাহলে আস্থা ফিরে আসবে। এরপরে যারাই সরকারে যাবে, আল্লাহ যাদেরকেই মনোনীত করেন, তাদেরকে অবশ্যই এই বিচারের ন্যায়ভিত্তিক সমাপ্তি টানতে হবে। মানহীন বেয়ারিং প্যাড নয়, ঢাকা মেট্রো রেলের নকশার ত্রুটির কারণেই দুর্ঘটনা ঘটছে বলে দাবি বিশেষজ্ঞদের। তারা বলছেন, অনেকটা কপি পেস্ট করেই তৈরি করা হয়েছিল ঢাকা মেট্রো রেল। এটিকে পুরো ম্যানেজমেন্টের ব্যর্থতা মন্তব্য করে সরেজমিনে তদন্তের কথা বলছেন তারা। আর নিয়ম নীতির লঙ্ঘন করে মেট্রো রেল চালু ও দুর্ঘটনার কারণ বলছেন মেট্রো রেল কর্তৃপক্ষ। ওবায়দুল্লাহ মাহমুদের রিপোর্ট। স্বপ্নের মেট্রো রেল যাত্রার 2 বছরের মাথায় রূপ নিল দুঃস্বপ্নে। ফার্মগেটে বেয়ারিং প্যাড পড়ে পথচারীর মৃত্যুর মধ্য দিয়ে আলোচনায় আসে ঢাকা মেট্রো রেলের সক্ষমতা আর নিরাপত্তার বিষয়টি। 100 বছরের প্রকল্পে আগামী 25 বছর মেরামত করার কথা না থাকলেও 2 বছরের মাথায় এমন দুর্ঘটনা পুরো প্রকল্পের নিরাপত্তা ঝুঁকি এখন প্রশ্নের মুখে। বিশেষজ্ঞরা বলছেন, বেয়ারিং প্যাডের দুর্বলতা নয়, বরং নকশাগত ত্রুটির কারণে এমনটি হয়েছে। শিগগিরই সরেজমিন পর্যবেক্ষণের পাশাপাশি প্রতিটি পিয়ারের বেয়ারিং প্যাড পরীক্ষার কথা বলছেন তারা। নকশাতে কিন্তু আসলে এই অ্যাঙ্করেজ সিস্টেম দেওয়া নাই, তো এখান থেকে অবধারিত বা নিশ্চিত আসলে নকশা একটা বড় ত্রুটি হয়ে গেছে। মূলত অনেকটা কপি পেস্ট করে ফেলেছে। সোজা সেগমেন্টে যেভাবে বেয়ারিং প্যাড বসে আছে একইভাবে এখানে বসে রাখা হয়েছে। এটা আসলে একটা নকশার বড় ত্রুটি আমি দেখছি। আওয়ামী লীগ সরকার পর্যাপ্ত ট্রায়াল না করে মেট্রো রেলকে চলাচলের অনুমতি দেয় এমন দুর্ঘটনা অভিযোগ করে কর্তৃপক্ষ বলছে, আগামী 5 কর্মদিবসের মধ্যে কনসালটেন্ট প্রতিষ্ঠানকে পরিদর্শন করতে বলা হয়েছে।
all bearing has to be checked first visually, দেখতে হবে, তারপরে you check the functionality, you check the integrity of the pad আছে হয়তো ফাংশনাল করতেছে না এটা দেখতে হবে, আবার এটা বায়োরিঅ্যাক্টরের সাথে ইন্টিগ্রেটেড কিনা, যে ফাংশনটা করার জন্য এটা বসানো হয়েছে ওইটাও প্রি ওপেনিং সেশন করার কথা ছিল, এটা হয় নাই। আর যেটা হয়েছে এটা অ্যাডিকুয়েট না, ইন্টারন্যাশনাল নর্ম অনুযায়ী 6 থেকে 9 মাস লাগে এই ট্রায়াল রান চালাইতে। মেট্রো রেলে নকশা ত্রুটি থাকতে পারে স্বীকার করে তিনি বলেন, এখনই সংশোধন না করলে ঝুঁকিতে পড়তে পারে ঢাকা মেট্রো রেল। ওবায়দুল্লাহ মামুন, এনটিভি নিউজ, ঢাকা। পার্বত্য চট্টগ্রামে বসবাসরত সকল জাতিগোষ্ঠীর মধ্যে শান্তি সম্প্রীতি প্রতিষ্ঠার লক্ষ্যে CHT সম্প্রীতি জোট নামে একটি সামাজিক সংগঠনের আত্মপ্রকাশ ঘটেছে। রাজধানী জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে ইঞ্জিনিয়ার তোয়াইচিং মংশাককে আহ্বায়ক, ইখতিয়ার ইমনকে সদস্য সচিব এবং পাইশিখি মার্মাকে মুখপাত্র করে সংগঠনটির 11 সদস্যের কেন্দ্রীয় কমিটি ঘোষণা করা হয়। সংগঠনের নেতৃবৃন্দ জানান, এই জোট খুমি, শাক, লুসাই, পাংখোয়া, বম, খিয়াং, ম্রো, গুর্খা সহ সকল ক্ষুদ্র নৃগোষ্ঠীর সাংবিধানিক অধিকার ও সম্প্রীতি নিশ্চিত করতে অঙ্গীকারবদ্ধ। মার্কেন্টাইল ব্যাংক অর্থনীতির খবর। কৃষি, তথ্য প্রযুক্তি, খাদ্য, বিমান ও নৌ যোগাযোগ খাতে বাণিজ্যিক সম্পর্ক বাড়াতে সম্মত হয়েছে বাংলাদেশ ও পাকিস্তান। দুই দেশের মধ্যে 9ম যৌথ অর্থনৈতিক কমিশনের বৈঠক শেষে এসব কথা জানান অর্থ উপদেষ্টা সালাউদ্দিন আহমেদ ও পাকিস্তানের জ্বালানি মন্ত্রী আলী পারভেজ মালিক। সকালে রাজধানীর আগারগাঁওয়ে পরিকল্পনা কমিশনে এই বৈঠক হয়। 20 বছর পর অনুষ্ঠিত এই বৈঠকে পাকিস্তানের বাজারে বাংলাদেশি পণ্যের শুল্কমুক্ত ও কোটামুক্ত প্রবেশাধিকার চেয়েছে ঢাকা। বর্তমানে দুই দেশের মধ্যে বাণিজ্যে বড় ধরনের ভারসাম্যহীনতা রয়েছে। এই প্রেক্ষাপটে শুল্কমুক্ত সুবিধা পেলে রপ্তানি বাড়বে বলে আশা করছে বাংলাদেশ। বৈঠকে দুই দেশের মধ্যে বাণিজ্য ও অর্থনৈতিক সহযোগিতা বাড়ানোর লক্ষ্যে গুরুত্বপূর্ণ আলোচনা হয়। বৈঠকে বাণিজ্য সম্প্রসারণে বেশ কয়েকটি সমঝোতা স্মারক নিয়ে আলোচনা হয়। বিমান যোগাযোগ, শিপিং, সে সব হয়েছে, আপনারা দেখতে পারবেন। প্রত্যেকটা আইটেম নিয়ে আলোচনা করেছি এবং মোটামুটি যেগুলো আমরা এগ্রি করেছি সবগুলো কিন্তু দুটো দেশের জন্য, দুটি দেশের মানুষের জন্য উপকার হবে। প্রথম বিভাগের লিগ দিয়েই মৌসুম শুরু হচ্ছে ঢাকার ক্রিকেটের। দল বদল অনুষ্ঠিত হবে 5 ও 6 নভেম্বর। লিগ শুরু 18 নভেম্বর। নিজেদের সিদ্ধান্তেই অনড় থেকেছে CCDM। ক্লাবগুলোর অংশগ্রহণ নিয়ে আশঙ্কা থাকলেও 20টি দল নিয়েই হবে টুর্নামেন্ট। এর আগে চলতি বছরের জানুয়ারিতে প্রথম বিভাগের টুর্নামেন্ট অনুষ্ঠিত হওয়ায় একই বছরে লিগ আয়োজন নিয়ে শঙ্কা ছিল। কয়েকটি ক্লাব আপত্তি জানালেও CCDM এর সঙ্গে সভা শেষে টুর্নামেন্টে অংশগ্রহণ করতে রাজি হয়েছে ক্লাবগুলো। তবে ঢাকার ক্রিকেট নিয়ে এখনও অনিশ্চয়তা আছে। প্রিমিয়ার লিগের ক্লাবগুলোর সঙ্গে এখনও সমাধানে পৌঁছাতে পারেনি CCDM। এই ছিল সন্ধ্যার খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন NTV অনলাইন www.ntvbd.com। এছাড়াও NTVর জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। রাত 10:30টায় রাতের খবর দেখার আমন্ত্রণ রইল। সবাইকে ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।